আজ 15ই জানুয়ারি বৃহস্পতিবার। দেখে নিন আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই শিরোনাম। আইপ্যাক কাণ্ডে জোর ধাক্কা তৃণমূলের, মান্যতা পেলে ইডির দাবি, কি জানালো হাইকোর্ট। অর্থহীন এসআইআর হচ্ছে বঙ্গে, জ্ঞানেশ কুমারকে মাঠে নামার নিদান দিয়ে শ্রমিক বললেন, এভাবে নির্বাচন হতে পারে না। 26-এর ভোটে মুসলিম ভোট কাটতে বিজেপির থেকে হাজার হাজার কোটি টাকা নিয়েছে আইএসএফ, নোংরা খেলা চলছে, বিস্ফোরক শওকত। জবাব দেওয়ার ক্ষমতা হারিয়েছেন মুখ্যমন্ত্রী, মানহানির নোটিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন শুভেন্দু। 100 দিনের কাজের টাকা নিয়ে হাইকোর্টের নজিরবিহীন হুঁশিয়ারি, গরিবের পকেট কি এবার ভরবে। নন্দীগ্রামে অভিষেকের সেবাশ্রয়ের ঠিক আগে সংক্রান্তির প্রসাদ বিতরণে ভাইপোকে পাঠালেন শুভেন্দু। 36টি গাড়ি আর 150 জওয়ান নিয়ে তানিস্ক শোরুম মালিকের বাড়িতে ইডির হানা, 30 ঘন্টার ম্যারাথন তল্লাশিতে কাঁপল এলাকা। মমতার বিরুদ্ধে এবার চূড়ান্ত অ্যাকশনে শুভেন্দু, সময়সীমা পেরোতেই বড় পদক্ষেপের হুঁশিয়ারি। শুভেন্দুর মেজাজি সভার পাল্টা দেবাংশুর হুঙ্কার, চন্দ্রকোনা রোডে তৃণমূলের নজিরবিহীন জনসমুদ্র। চলন্ত ট্রেনের উপর ভেঙে পড়ল ক্রেন, ভয়াবহ দুর্ঘটনায় নিহত কমপক্ষে 22। ফারাক্কা বিজি অফিস ব্যাপক ভাঙচুর, রামের নামে ছাড়, রহিম হলেই 14 গোষ্ঠীর নথি কেন, প্রশ্ন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের। মল্লিক বাড়িতে উন্নয়নের পাঁচালী, ভোটের আগে সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার শুরু হলো বিস্তারিত। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাক সংক্রান্ত ইডির অভিযান ঘিরে আজ কলকাতা হাইকোর্টে মুখোমুখি হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং তৃণমূল কংগ্রেস। আজ এই মামলার শুনানি হলো হাইকোর্টে। এর আগে গত 9 জানুয়ারি আদালতে ভিড় এবং বিশৃঙ্খলার জেরে বিচারককে এজলাস ছাড়তে হওয়ায় শুনানি পিছিয়ে 14 জানুয়ারি করা হয়েছিল। আইপ্যাকে ইডির তল্লাশি নিয়ে তৃণমূলের অভিযোগ টিকল না। সুপ্রিম কোর্টে শুনানি না হওয়া পর্যন্ত মামলা স্থগিত রাখার আবেদন জানিয়েছিল ইডি, আর সেই আবেদনকে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট। এই মামলায় ইডি আদালতে জানায় যে আইপ্যাকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালানোর সময় তাদের কাজে বাধা দেওয়া হয়। সংস্থার অভিযোগ যে আইন মেনে তল্লাশি এবং নথি বাজেয়াপ্ত করতে গেলে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়ে যায়। সেই সঙ্গে তদন্তের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ নথি এবং ইলেকট্রনিক ডিভাইস সরিয়ে নেওয়া হয়। ইডির দাবি যে এই সময় রাজ্যের শীর্ষ প্রশাসনিক এবং পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে এই ঘটনা ঘটে, যা তদন্ত প্রক্রিয়াকে ব্যাহত করেছে। সংস্থার তরফে বলা হয়েছে যে এটি একদম ন্যায় বিচারে বাধা দেওয়ার মতো ঘটনা। এসআইআর যেন বঙ্গ বিজেপির শাঁখের করাত, নিজেরাই জোরালোভাবে এসআইআর সমর্থন করার পর এখন নিজেরাই সেই প্রক্রিয়ায় ক্ষুব্ধ। রাজ্যের ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়ার বিরুদ্ধে ফের সরব হল রাজ্য বিজেপি। নির্বাচন কমিশনকে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হুঁশিয়ারি, এভাবে এসআইআর হলে পশ্চিমবঙ্গে নির্বাচন হতে দেওয়া যাবে না। এসআইআর প্রক্রিয়াকে কার্যত অর্থহীন করে দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপি। শ্রমিকের অভিযোগ, কমিশনের দায়িত্ব ত্রুটি মুক্ত ভোটার তালিকা দেওয়ার। যখন এই পদ্ধতি চলছে, দেখা যাচ্ছে ফর্ম 7 অর্থাৎ ভোটারের নাম কোনো অভিযোগ থাকলে সব রাজনৈতিক দল বিরোধিতা করতে পারে। আমরাও করছি। বিএলও সহ বিভিন্ন স্তরের আধিকারিকরা বিজেপির বিএলওদের কাছ থেকে ফর্ম 7 জমা নিতে অস্বীকার করছেন। বিএলওরা বলছে উপর থেকে নির্দেশ নেই, উপরটা কে। শ্রমিকের কথাই এটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। সব কেন্দ্রে একই ঘটনা, বহু জায়গায় আমাদের কর্মীর ধর্ণা দিচ্ছে, স্ক্রুটিনির পর অবজেকশন দিতে যাচ্ছে, নিচ্ছে না। এভাবে চললে আমরা নির্বাচন হতে দেব না। কমিশনের কাছে দাবি, এই প্রক্রিয়া আরো সরল করুন। দুয়ারে ভোট, দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। আর 26-এর সেই হাই ভোল্টেজ মহারণের আগে এখন শুরু হয়ে গিয়েছে প্রতিপক্ষ সব শিবিরের বাগযুদ্ধের পালা। একে অপরের বিরুদ্ধে কামান দেগে চলেছে। ভোটমুখী বাংলায় সব শিবিরেরই চলছে জল মেপে নেওয়ার পালা, চলছে মাইন্ড গেম। ভোটের বাংলায় বরাবরই নজরে থেকেছে ভাঙরের রাজনীতি থেকে বোমাবাজি। খবরের শিরোনামে উঠে এসেছে বারবার। ভোটমুখী বাংলায় এবার আইএসএফ এর বিরুদ্ধে বোমা দাগলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। শওকত মোল্লার দাবি, 2026-এর ভোটে সংখ্যালঘু ভোট কাটতে বিজেপিকে ক্ষমতায় আনতে নোংরা খেলা খেলছে আইএসএফ। এমনকি এজন্য আইএসএফ বিজেপির কাছ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়েছে বলেও দাবি করেছেন শওকত মোল্লা। শওকত মোল্লা বলেন, বিজেপির সব থেকে বড় পা ছাটা গোলাম হচ্ছে আইএসএফ। তিনি চ্যালেঞ্জ করে বলেন, গোটা বাংলার মানুষ সেই কথা বলে। নওশাদ জানে ও জিতবে না, সারা বাংলায় ওর দলের লোক কেউ জিতবে না, কিন্তু মুসলমানদের ভোটটা কাটতে হবে, কারণ বিজেপিকে ক্ষমতায় আনতে হবে। ভোট শতকরার হিসেব দিয়ে শওকত মোল্লা বলেন,
38% ভোট পেয়েছিল বিজেপি, তৃণমূল পেয়েছিল 46% ভোট। আর সেখান থেকে যদি 2 থেকে 3% ভোট কেটে দেওয়া যায় তাহলে 38% থেকে বিজেপি 41% চলে যাবে আর তৃণমূল 46 থেকে 42-এ চলে আসবে। ভোট শতকরার হিসেব দিয়ে শওকত মোল্লা বলেন, 38% ভোট পেয়েছিল বিজেপি, তৃণমূল পেয়েছিল 46% ভোট। আর সেখান থেকে যদি 2 থেকে 3% ভোট কেটে দেওয়া যায় তাহলে 38% থেকে বিজেপি 41% চলে যাবে আর তৃণমূল 46 থেকে 42-এ চলে আসবে। আর এজন্যই 26-এর ভোটের আগে বিজেপির কাছ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে এই নোংরা খেলা খেলছে আইএসএফ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি লড়াই আরও তীব্র করার পথে হাঁটলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কয়লা কেলেঙ্কারিতে তাঁকে জড়িয়ে মুখ্যমন্ত্রীর করা মন্তব্যের প্রেক্ষিতে যে মানহানির নোটিশ পাঠানো হয়েছিল তার নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও নবান্ন থেকে কোনো উত্তর মেলেনি। বুধবার এক্স হ্যান্ডেলে এই নিয়ে সরব হন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। লিখেছেন, মুখ্যমন্ত্রীকে দেওয়া সময়সীমা শেষ, তিনি উত্তর দিতে ব্যর্থ হয়েছেন, যা প্রমাণ করে তিনি চরম অস্বস্তি ও দিশেহারা অবস্থায় রয়েছেন। কয়লা কেলেঙ্কারি নিয়ে আমার বিরুদ্ধে তার তোলা অভিযোগ যে সম্পূর্ণ কল্পনাপ্রসূত ও বিকৃত মানসিকতার ফল তা তিনি নিজের আচরণের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন। শুভেন্দুর সাফ হুঁশিয়ারি, এবার আদালতেই এর নিষ্পত্তি হবে এবং মুখ্যমন্ত্রীকে আইনি পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। 100 দিনের কাজের বকেয়া টাকা নিয়ে কেন্দ্র ও রাজ্যের দীর্ঘদিনের টানাপোড়েনের মাঝে কঠোর অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল স্পষ্ট জানিয়েছেন, আদালতের একমাত্র লক্ষ্য হল দ্রুত গরিব শ্রমিকদের প্রাপ্য মজুরি নিশ্চিত করা। আইনি লড়াই বা দুর্নীতির অভিযোগ যাই থাকুক না কেন, অভুক্ত মানুষের টাকা আটকে রাখা কাম্য নয়। মামলার পরবর্তী শুনানি 17 ফেব্রুয়ারি নির্ধারিত হয়েছে। রাজ্য ও কেন্দ্রের আইনজীবীদের যুক্তি পাল্টা যুক্তির মধ্যে আদালত মানবিক দিকটিকে প্রাধান্য দিয়েছে। কেন্দ্রের দাবি ছিল প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে, অন্যদিকে রাজ্যের দাবি আগে বকেয়া মেটাতে হবে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অগস্ট থেকে আটকে থাকা এই অর্থ দ্রুত হস্তান্তরের নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। এখন দেখার বিষয়, আইনি গেরো কাটিয়ে সাধারণ মানুষের হাতে কবে পৌঁছায় তাদের হাড় ভাঙা খাটুনির পারিশ্রমিক। রাজ্য রাজনীতিতে ভাইপো শব্দটি বিজেপি নেতাদের মুখে প্রায় নিয়মিত। সেই শব্দ নিয়েই তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে থাকেন। আর অভিষেক পাল্টা বলেন, সাহস থাকলে তার নাম করে বলুক। বুধবার সংক্রান্তির দিন সেই ভাইপো শব্দটাই নন্দীগ্রামের রাজনীতিতে বড় হয়ে উঠল। বৃহস্পতিবার 15 জানুয়ারি থেকে নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্প শুরু হওয়ার কথা। তার আগে বুধবার সংক্রান্তির প্রসাদ বিতরণে নিজের ভাইপোকে পাঠিয়ে দিলেন বিরোধী দলনেতা ও স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারী। ঘনিষ্ঠ মহলে তিনি এদিন বলেন, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করেছি, ভাইপোর জন্য আমার ভাইপোই যথেষ্ট। শুভেন্দুরা 4 ভাই, বড় ভাই কৃষ্ণেন্দু অধিকারীর ছেলে হলেন দেবদীপ, বয়সে তরুণ, সক্রিয় রাজনীতিতে তিনি রয়েছেন, আবার নেইও। ভাইপো অন্তপ্রাণ কাকা, সেই মেজো কাকাকে অনুসরণ করেই এর আগে অল্প বিস্তর দেবদীপকে দেখা গেছিল। সাধারণত নন্দীগ্রামের কোনো কর্মসূচিতে যেতে না পারলে এতদিন শুভেন্দু তার সেজো ভাই তথা তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দুকে পাঠাতেন, কিন্তু বুধবার এই প্রথম নন্দীগ্রামে কাকার প্রতিনিধিত্ব করতে দেখা গেল দেবদীপকে। বিহারের ভারত নেপাল সীমান্তবর্তী রক্সোল শহরে আয়কর বিভাগ ও ইডির এই বিশাল অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। হিরো এজেন্সি ও তানিক শোরুমের মালিক বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ কলিমের বাসভবন ও অফিসে শুক্রবার ভোর থেকে তল্লাশি শুরু হয়। 150 জন সশস্ত্র জওয়ান ও 36টি গাড়ির বিশাল কনভয় নিয়ে আসা কেন্দ্রীয় আধিকারিকরা টানা 30 ঘন্টা ধরে এই অভিযান চালান। জানা গেছে, গত 6 মাস ধরে এই ব্যবসার আর্থিক লেনদেনের ওপর নজর রাখছিল আয়কর দপ্তর। অভিযানে কলিমের আত্মীয় ও চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতেও তল্লাশি চালানো হয়। নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী লকার থেকে বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনার গয়না উদ্ধার হয়েছে, যার মধ্যে বাতিল হওয়া 2000 টাকার নোটও রয়েছে। এছাড়া প্রচুর বেনামি সম্পত্তির নথি বাজেয়াপ্ত করেছেন আধিকারিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় পুলিশের বদলে এসএসবি জওয়ানদের মোতায়েন করা হয়েছিল। রক্সৌলের ইতিহাসে একটি প্রথম এত বড় মাপের দীর্ঘমেয়াদী কেন্দ্রীয় অভিযান বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ও 3 নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডে রাজনৈতিক পারদ তুঙ্গে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার পাল্টা হিসেবে মঙ্গলবার বিকেলে বিশাল প্রতিবাদ মিছিলের ডাক দেয় ব্লক তৃণমূল কংগ্রেস। বাঁকুড়া থেকে শুরু হওয়া ওই মিছিলে কয়েক হাজার কর্মীর সমর্থক পা মেলান। রাজ্য তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য এই সমাবেশ থেকে কেন্দ্রীয় সরকার ও গেরুয়া শিবিরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে এলাকায় পুনর্দখলের ডাক দেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা, প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো এবং বিধায়ক উত্তরা
সিংহ হাজরা সহ একাধিক শীর্ষ নেতৃত্ব। মিছিলটি শহরের প্রায় সড়ক প্রদক্ষিণ করে এক বিশাল জনসভায় মিলিত হয়। দেবাংশু তার বক্তব্যে বিজেপির জনবিরোধী নীতির কঠোর সমালোচনা করেন। ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। চলন্ত ট্রেনের উপর ভেঙে পড়ল বিশাল ক্রেন। দুর্ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত 22 জনের আর আহত হয়েছে বহু মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে শুরু হয়েছে উদ্ধার কাজ। দুর্ঘটনার পর ট্রেনের মধ্যে কেউ আটকে পড়ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বুধবার 7 সকালে ভয়াবহ দুর্ঘটনার আতঙ্ক ছড়িয়েছে থাইল্যান্ডে। জানা গিয়েছে, এদিন সকালে ব্যাংক থেকে যাত্রীবাহী ট্রেনটি উত্তর পূর্বে যাচ্ছিল। মাঝপথে থাইল্যান্ডের নাখন রাচাসীমা প্রদেশে নির্মীয়মান হাই স্পিড রেল প্রকল্পের একটি বিশাল ক্রেন ভেঙে পড়ল চলন্ত ট্রেনের উপর, যার ফলে ট্রেনটি লাইনচ্যুত হয়ে আগুন ধরে যায়। দুর্ঘটনায় অন্তত 22 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন 30 জন। আজ বুধবার মুর্শিদাবাদ জেলার ফারাক্কার বিডিও অফিস ও অফিস চত্বরে এসআইআর শুনানি ক্যাম্পে ব্যাপক ভাঙচুর চালালো তৃণমূলের লোকজন। ছুড়ে ফেলে দেওয়া হয় চেয়ারপত্র। পরে দলীয় কর্মীদের সাথে বিডিও অফিসের প্রবেশ পথ অবরুদ্ধ করে এসআইআর মানছি না, মানব না স্লোগান তোলেন ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। তিনি বলেন, রামের যখন নাম শুনছে তখন বলছে আপনার কিচ্ছু লাগবে না, আর রহিমের যখন নাম শুনছে তখন 14 গোষ্ঠী ওর খতিয়ান চাইছে। নির্বাচন কমিশনের এই দ্বিচারিতা আর মানবে না। ভারতের মানুষকে বাঁচাতে গিয়ে যদি গুলি খেতে হয় তাহলে মনিরুল ইসলাম আগে গুলি খাবে। তৃণমূল বিধায়ক বলেন, ধর্মের নিরিখে নির্বাচন কমিশন দ্বিচারিতা করছে। আমার কাছে রিপোর্ট আছে। হিন্দু ভাইয়েরা আমাকে বলেছে যে আমি আমার বাপের নাম উল্লেখ করলাম না, বললেও কিছু লাগবে না। আর রহিম যখন বলছে তখন ওর 14 গোষ্ঠীর নাম চাইছে। বলছে তোমার 7টা ছেলে আছে, তোমার বাপের পরিচয় দাও। আরে আমার 7টা ছেলে আছে না 9টা ছেলে আছে? তোমার দেখার কি আছে? তোমার দেখার কি আছে নির্বাচন কমিশনার? তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন, লড়াই করে এই দেশকে স্বাধীন করেছি, আর ভারতের মানুষকে বাঁচাতে গিয়ে যদি গুলি খেতে হয় তাহলে মনিরুল ইসলাম আগে গুলি খাবে। এই যে আন্দোলন চলছে, এই আন্দোলনে আমরা যদি সুরাহা না পাই, এই যে ধর্ণা লাগলো, একটাও কাগজ আমরা দেখাবো না। মরতে রাজি আছে কিন্তু একটা কাগজও দেখাবো না। বাংলার রাজনীতি বরাবরই গল্পপ্রিয়। কখনো আন্দোলনের গল্প, কখনো বঞ্চনার কথা, আবার কখনো পরিবর্তনের স্বপ্ন। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেস সেই চেনা ধারাতেই নতুন এক রাজনৈতিক আখ্যান হাজির করেছে, উন্নয়নের পাঁচালী। এটি নিছক কোনো রিপোর্ট কার্ড নয়, বরং গত 15 বছরে রাজ্যের শাসনকালের সাফল্যকে মানুষের আবেগ ও দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত করে বলার এক সুপরিকল্পিত প্রয়াস। উন্নয়নের পাঁচালী মূলত তৃণমূল কংগ্রেস সরকারের শাসনকালে রাজ্যে যে উন্নয়নমূলক কাজ হয়েছে তার একটি সামগ্রিক নথি। তবে এটি কেবল সংখ্যার হিসেব নয়, এটি পাঁচালীর বাক্সে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও পরিকাঠামোর অগ্রগতির তথ্য, নারী ক্ষমতায়ন ও প্রান্তিক মানুষের জন্য নেওয়া প্রকল্পের বিবরণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের হাতে লেখা চিঠি। এই সমস্ত উপাদান মিলিয়ে উন্নয়নকে কাগজে পরিসংখ্যান থেকে বের করে এনে ব্যক্তিগত অভিজ্ঞতার স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে।